আরে কে রে? আই মুরব্বি, আমার বাড়ি থেকে বাইরে হন। আরে গাড়তে মশলা কল করে বাইরে হন। কি বলতেছেন আপনি? কোনো কথার জবাব দিব না। আরে আপনি কে করে ফেলাইতেছেন? বাইরে হন, আপনার ছেলে কই? বাটপারের বাচ্চা কই? আর কত বড় সাহস, বামুন হয়ে ও চাঁদের গায়ে হাত বাড়াইছে। আর হাত আমি কেটে ফেলাম ডাকা ধরে। বাইক কোনো সব ফেলেন। কোন বেয়াদব ছেলেগুলি করতেছে? একটা শব্দ করবি না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মায়ের লগে লটল পটল করস? ও মাস্টার প্ল্যান নিয়ে আমার বাড়িতে ঢুকছো না? আমার মায়ের লগে লটল পটল কইরা পঠাইয়া বিয়া কইরা বাড়ি দখল করবা? রাজকন্যার রাজত্ব হাতাই নিয়ে আমার লাথি মেরে বাড়ি থেকে বের করবা? তখন তুই বাপ পুত্রে লাথিয়া বাড়ি থেকে বের করবো। বাইরে এখন বাইরে আমার বাড়ি থেকে। বাইরে মানে আইসে খুব ভাব দেখাইছে। আইনে চেহারা দেখছেন নিজের খারসের মতো দেখতে, আর মেয়ে জন্ম দিছে একটা বস্তি রানী সুরাইয়া। আমি যে বিয়া করতে চাইছি আপনার সাত কমালের ভাগ্য পাঁচশো করে মারছে। এই ছোট লোকের বাচ্চা, আবার আমার মুখে মুখে তর্ক করস? তবে তুই বাপ পুত্রে আমি পুলিশের হাতে দিতাম। কেন দেই নাই জানোস? আমার প্রেস্টিজ এলাকার সমস্ত মানুষ আমাকে চেনে। ভাড়াটিয়ার বাচ্চা তখন চেনে কেনে? কে চেনে? 1 মিনিটের মধ্যে বাইরে হবে আমার বাড়ি থেকে। 1 মিনিটের মধ্যে বাইরে ভাড়া দিয়ে থাকি না, অ্যাডভান্স দিয়েছে 2 মাসের। ও অ্যাডভান্স না? ছোট লোকের বাচ্চা, কাল সকাল 10টার মধ্যে অ্যাডভান্সের টাকা তখন দুই বাপ পুতের মুখের উপর তুই আমার 10টার পরে এই মুখ জানি আমি আর না দেই বইলা গেলাম। আমি তোর চেহারা দেখতে চাই না, তোর চেহারা খারাপ। চেহারা দেখছিস কোনোদিন? আউল কোরআন কর। এই কি শুরু করছিস তুই? মানে কি শুরু করলি? গত 2 বছরে 24 মাসে 23টা বাড়ির থেকে আমরা বিতাড়িত হয়েছি। এইবার যদি এই বাড়ি আমাদের ছাড়তে হয়, এটা 24 নম্বর বাড়ি। এই তোর সামনে তোর বাপরে যে ছোট লোক হয়ে গেল, তোর একটুকু খারাপ লাগে না? আর কত অপমানিত হবো আমি তোর জন্য? পারুম না আমি আর তোর জন্য বাড়ি খুঁজতে। এবার তুই বাড়ি খুঁজে বাইর করবি। তোমার কিচ্ছু খুঁজতে হইব না, আমি নিজে বাসা খুঁজে বাইর করবো। তুমি তো আমার জন্ম দিয়ে খালাস, তোমার দায়িত্ব শেষ, আর কোনো দায়িত্ব নাই। জীবনে কোনোদিন কিছু দিছো? বাইসাইকেল কিনা দাও নাই, বাইক কিনা দাও নাই, গাড়ি কিনা দাও নাই, একটা ফ্ল্যাট কিনা দাও নাই যে বাসায় থাকবো। মানুষের বাসায় বাসায় ঘুরতে হয়, বাসা ভাড়া পাই নাই। গরিব হয়ে জন্মাইছি, তাতে কি হয়েছে? গরিব হয়ে আমি মরবো না। আল্লাহ টাকা পয়সা দেয় নাই, কিন্তু সুন্দর চেহারা দিছে। এই সুন্দর চেহারা দিয়ে আমি সুন্দর একটা মেয়েরে পটাইয়া বিয়ে করবো। যেই মেয়ের ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি বাড়ির মালিক হবো আমি। খালি তুমি তাকায় তাকায় দেখো। তোমার এইসব নিয়ে ভাবতে হইব না। এ বাড়ি না ও বাড়ি, কোনটা নিবে ভাড়া? ব্যাচেলর শুনলেই বাড়িওয়ালা করে। এই ফোন ধর লাগবো না, বাসা বাই নেবেন তো আমার কথা কন। ও বাসা কি খালি আছে? হ্যাঁ রে ভাই, বাসা খালি আছে দেখে তো টুলেট লাগাইছি। ফ্যামিলি না বেসালা এটা কন। ফ্যামিলি? কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে কে কে থাকে? যার যার দরকার সবাই আছে। ভাড়া কত বাসার? ভাড়া বাড়ি তো দেখলেন না, ভাড়াতে কি করবেন? আহেন বাড়ি দেখেন আগে। আচ্ছা, বাড়িওয়ালা কি এই বিল্ডিংয়ে থাকে? না, বাড়িটা থাকে না। আসে মাঝে মধ্যে? তা তার বাড়ি সে মাঝে মাঝে আইবো না, মাঝে মাঝে আসে। তো বাড়িওয়ালার ব্যবহার কেমন, ভালো নাকি খারাপ? সে যে যেমন তার সাথে যেমন ব্যবহার করে। আপনি ভালো হলে ভালো ব্যবহার করবো, খারাপ হলে খারাপ ব্যবহার করবো। ওনার ফ্যামিলিতে কে কে আসছে? আপনি বাড়ি নেবেন তার বাড়ি ভাড়া, আর ফ্যামিলিতে আপনার দরকার কি? তো আপনি বাসা ভাড়া দিবেন, আমার ফ্যামিলি সম্পর্কে জানতে পারবেন, আমি তার ফ্যামিলি সম্পর্কে জানতে পারবো না? তার একটা বউ আছিল ভাই, কদিন আগে মারা গেছে, বুঝছে? ও বাসা দিব না, পছন্দ হয় না? আর আমি বাড়ি তো দেখলেন না, বাড়ি পছন্দ হবো না কি আবার? তোরে পছন্দ হয় না, তোর কথা হয় না। বাসা তো দেখলেন না, বাসা পছন্দ করবো। খাও মিয়া, সময় নষ্ট করে খাওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। টুলেট থেকে ফোন দিলাম। ওয়ালাইকুম আসসালাম। বাসা কি খালি আছে নাকি ভাড়া হয়ে গেছে? খালি আছে। আচ্ছা, ভাড়া কত? ফ্যামিলি না ব্যাচেলর? ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, আগে বাসা দেখেন তারপর বলতেছি ভাই ভাড়া কত। আচ্ছা ভাই, আরেকটু কথা। ওই বাড়িওয়ালা তো বিল্ডিংয়ে থাকবে তাই না? অবশ্যই ফেলে থাকবে। বাড়িওয়ালা লোক কেমন, মানে চিল্লাচিল্লি করে না তো? কেন চিল্লাচিল্লি করবো? কোনো চিল্লাচিল্লি করে না যদি কেউ আগামী না করে। ওনার ফ্যামিলিতে কে কে থাকে? উনি আছে আর ওনার 2 ছেলে। ও আচ্ছা, ঠিক আছে, তুই থাক দাদার ছেলে নিয়ে। বাসা কি ভাড়া হয়ে গেছে না খালি আছে? বাড়িয়ালির সাথে কথা বলেন। ভাড়া কত? আরে সব বাড়িয়ালির সাথে কথা বলতে হবে। বাড়িয়ালি বাড়িয়ালি করতেছেন কেন? কোনো পুরুষ মানুষ নিয়ে কথা বলার জন্য? না, কেউ নাই। বাড়িয়ালি আর বাড়িয়ালির মেয়ে আছে। কি? বাড়িয়ালি আর বাড়িয়ালি। বুঝছি, কথা বুঝছি, তাড়াতাড়ি চলেন। চলেন। কে জামান আসছে দেখি? ম্যাডাম, উনি বাড়ি ভাড়া নিবে, বাসা দেখতে আসছে। আসসালামু আলাইকুম। খালাম্মা ভালো আছেন? আরে থাক আছে। হ্যাঁ ভালো আছি। খালাম্মা মনে অনেক শুকায় গেছেন তাই না? তুমি কি আমাকে আগে কখনো দেখেছো?
চেহারা দেখে বোঝা যায় না চেহারাটা কেমন মলিন হয়ে গেছে খালাম্মা। হ্যাঁ আসলে কয়েকদিন আগে আমি একটু অসুস্থ ছিলাম। দেখছো কি বলছি? এই জামান, ওই তোমার ছোট ম্যাডামের বাথরুমে একটা কল দিয়ে টিপ টিপ করে পানি পড়ে, তুমি যাও তো একটু মিস্ত্রি ডেকে আনো কলের। না না মিস্ত্রি লাগবে কেন, চলে না আমি ঠিক করে দিচ্ছি। আরে তুমি কেন সারাবে? তুমি আসছো বাসা ভাড়া নিতে, ও ডেকে আনবে মিস্ত্রি, মিস্ত্রি সারাবে। এই তুমি যাও না, দাঁড়ায় আছো কেন? জি ম্যাডাম। যাও। খালাম্মা আমি কিন্তু ঠিক করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তুমি বসো। বস না। দেখিনি, সরি। ঠিক আছে। বাবা, বাসা ভাড়া নেবে ভালো কথা, আমার কিন্তু কিছু শর্ত আছে। জি বলেন না, সমস্যা নেই। আমার মেয়ে আর আমি একা থাকি, মানে আমাদের সাথে কোনো পুরুষ মানুষ থাকে না। আর আগের ভাড়াটিয়া খুব ঝামেলা করতো বাসা ভাড়া নিয়ে, কারণ আমি বলেছিলাম 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে, কিন্তু ওরা এই বাসা ভাড়া নিয়ে ঝামেলা করতে বলে ওদের উঠিয়ে দিয়েছি। বাসা ভাড়া নিয়ে কিন্তু কোনো ঝামেলা করা যাবে না। বাসা ভাড়া নিলে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে হবে। কি যে বলেন না খালাম্মা, 5 তারিখের মধ্যে ভাড়া না দিলে সে কোনো ভাড়াটিয়ার মধ্যে পড়ে? 10 তারিখের নিয়মটা কে বানাইছে? আমরা 5 তারিখের মধ্যে ভাড়া দিচ্ছি। বাহ, তোমার কথাটা আমার খুব ভালো লাগছে। তা তোমাদের ফ্যামিলি মেম্বার কয়জন? আমি আছি, আমার আব্বা আছে। সরি বাবা, আমি ব্যাচেলার ভাড়া দিব না। কি বলেন খালাম্মা, ব্যাচেলর হবো কেন আমরা? আমার আম্মা আছে না, তাহলে আমি জন্মালাম কিভাবে? আমি, আমার আব্বা, আমার আম্মা, 3 জন। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভাবছি তোমার আম্মা নাই। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তাহলে আজকে আমি অ্যাডভান্স দিয়ে কালকে আমরা উঠে যাব। আরে অ্যাডভান্স দিবে কি? তুমি তো বাসা ভাড়াই শুনলা না কত নিব, আর বাসাটাও তো দেখোনি। কোনো দরকার নেই, আপনাকে দেখছি না, পছন্দ হয়ে গেছে বাসা। কালকে আমরা বাসাটা একটু দেখে যাও। না, আজকে। সমস্যা নেই খালাম্মা, আমি আরে বাসাটা দেখে যাও। ও মা, থ্যাংক ইউ। আপনি না ধরলে কোমরটাই ভেঙে যেত। সাবধানে চলবেন। কি? ও আসসালামু আলাইকুম। আব্বা চলো। এই যে আইছে আমার নবাবজাদা। এই বেটা, এই বাড়িওয়ালা যে বাড়ি ছাড়তে বলছে কালকে সকাল 10টার মধ্যে, এই মাল জিনিস গুছাই দেবো না। তুই কোথায় ছিলি? কইছিলাম সেই খোঁজ নিয়ে তোমার লাভ নাই। চলো কাজে অফিসে যাবা, সুন্দর একটা জামা কাপড় পরো, রাস্তা থেকে একটা মহিলা ধরাই দিব, তার তুমি বিয়ে করবা। আসো। কি? আমি বিয়ে করবো মানে? তুমি বিয়ে করবা? আমি কিছু তোমাকে বিয়ে করবো? আরে বিয়ে না করলে বাসায় উঠবো কিভাবে? কোনো বাসায় ব্যাচেলর ভাড়া দিবে না। আরে আমরা আবার ব্যাচেলর উঠলাম কিভাবে? হ্যাঁ, আমরা কি সুন্দর বাপ্পুদের একটা ফ্যামিলি, সুইট ফ্যামিলি। যেই ফ্যামিলিতে মা নাই সেই ফ্যামিলির বাপ আর ছেলে ব্যাচেলর। এত কথা বাড়াও না। এই যেই বাড়িতে বাপ পুত্র ভাড়া দিব না সে বাড়ি আমরা নিব না। আবার দেখো, অনেক কষ্টে একটা বাসা পাইছি, সেখানে মা নিয়ে দিতে হইব। তাছাড়া আমার খুব পছন্দ হয়েছে। কি বাসা? না না, বাড়িওয়ালি মেয়েকে। আবার আবার কি, একবার না পারিলে দেখো শতবার। এখন এত কথা বাড়ানো, তো কাজে অফিসে যাইতে হবে, বেশি রাত হলে মহিলা পাবো না। আসো। এই জুতো দেখছো? আরেকবার যদি তুই কথা বলছোস তাহলে আমার জুতা তোর মাথা। বিয়ে করবো না? মা, ঠিক আছে, আমার ব্যবস্থা আমিই করবো, পরে উল্টা পাল্টা কিছু করতে পারবো না। মাল গুছাবো কে? কিরে, আরে মাল দুটো নিয়ে গেছে, এখন দাঁড়ায় আছিস কেন? তাড়াতাড়ি রওনা দিই আমরা। তুমি যা বসো না, আমি আসতেছি। আরে যাও না, আসতেছি মানে কি? এই মালপত্র নিয়ে গুছগাছ করতে হবে, অনেক ঝামেলা আছে। চল চল চল, তুমি যা বসো না, 5টা মিনিট। তাড়াতাড়ি করো। ফোন করতেছি, ফোন ধরেন না, আপনি দেরি করলেন কেন? কোথায় দেরি করলাম? আপনি তো আমাকে 10টায় কল টাইম দিচ্ছেন। পরে আবার ফোন দিয়ে বললাম না একটু আগে এসেন। আর্টিস্টের টাইম মেনটেন করে আগে কেন আসবো? আরে শুনেন, ভাড়াটা দিয়ে দেন। কত টাকা ভাড়া? 50 টাকা। আরে কিরে, ড্রাইভার রাগারাগি করতেছে, তাড়াতাড়ি ওঠ না। আসেন। আসুন। উনি কে? উনি আমার নতুন মা। তোমাকে তো কতবার বললাম যে একটা বিয়ে করো বিয়ে করো, তুমি তো আর পারলাম না। এই জন্য আমি নতুন মা সাজায় নিয়ে আসছি। উনি অভিনয় করে, খুব ভালো অভিনয় করে, কিন্তু ফেস এখনো পরিচিত না, এই জন্য ওনাকে আনছি। বাড়িওয়ালার মেয়েকে পটায় যতদিন বিয়ে করতে না পারবো, উনি মা হিসেবে আমাদের সাথে থাকবে। খুব বাড়াবাড়ি হইতেছে কিন্তু।
এত বাড়াবাড়ি করলে পরে বিপদে পড়ে যাবি। ওনার বিদায় কর, বিদায় কর। বিদায় করা যাবে না। বাপ ছেলে তুই ব্যাচেলর গেলে বাসা ভাড়া দিবে কেউ? মা লাগবে, উনি যাবে আমাদের সাথে। আসেন। এই না, উনি যদি যায় তাহলে আমি কিন্তু যাবো না বলে দিন। থ্যাংক ইউ। তুমি না গেলে তো আমি বেঁচেই গেলাম। তুমি সব ঝামেলা, কারণ দুইজন ব্যাচেলরকে বাসা ভাড়া দিবে না। আমার সাথে যদি আমার মা যায় আমি বাসা ভাড়া পেয়ে যাবো। আপনি আসেন, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আসেন তো, আপনি সামনে বসবেন। আসেন। সামনে তো আমার বসে। তুমি তো পিছনে যা বসো। ওঠেন। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি উঠে পড়েছ? জি খালাম্মা। কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা নাই খালাম্মা। আপনাকে আমি একটা কথা বলে রাখি, আপনি একা এত বড় একটা বাড়ি সামলান, কোনো সমস্যা হলে যে কোনো সময় আমাকে বলবেন, নিজের ছেলে মনে করে বলবেন। আপনার বাড়ি তো আমারই বাড়ি। নিজের বাড়ি মানে? ওই আমরা ভাড়াটিয়া না নতুন, তো এখন ভাড়াটিয়া হিসেবে থাকলে হবে, নিজের বাড়ির মতো করে যত্ন করতে হবে, তাহলেই না বাড়িটা সুন্দর থাকবে। ভাড়াটিয়ার মতো যদি অযত্ন করি বাড়ি একদম বস্তি হয়ে যাবে না? তোমার কথা শুনলেই বোঝা যায় তুমি খুব ভালো ফ্যামিলির ছেলে। আর তোমাকে একটা কথা বলি, তোমাদের কোনো আত্মীয় স্বজন যদি বাসা ভাড়া নিতে চায় তাহলে আমাকে বলবা, আমি এই পুরানো ভাড়াটিয়াগুলোকে উঠিয়ে দিয়ে তোমাদের আত্মীয়কে ভাড়া দিই। ঠিক আছে খালাম্মা। আর শোনো, কালকে দুপুরবেলা তুমি, তোমার আব্বা আর তোমার আম্মা আমাদের বাসায় খাবে। আমি নিজ হাতে রান্না করব। একটা বিপদে পড়ে গেলাম না? কিসের বিপদ? না মানে আপনাকে একটা বিপদে ফেলে দিলাম খালাম্মা। আরে না না, আমি সব সময় আমার নতুন ভাড়াটিয়া আসলেই দাওয়াত করে খাওয়াই। ঠিক আছে খালাম্মা। খালাম্মা, ওই ছাদে গিয়ে দেখলাম যে তালা দেয়া, তো আমাদের তো কাপড়টা রোদ দিতে হবে, দড়িটা বাঁধতে হবে, খুলে দিলে ভালো। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই হিমি, ছাদের চাবিটা নিয়ে আয় তো। আমি তাহলে ছাদে গেলাম। চাবি। মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। নিশ্চয়ই ছেলেদের লাইন লেগে থাকে আপনার পেছনে। না, ওই রকম না, লাইন দেয় কিন্তু কিছু করার নাই। জানেন, আমার মা অনেক বেশি স্ট্রিক্ট, আমাকে তো ঘর থেকে বেরই হইতে দেয় না। আমি যখন ভার্সিটি যাই, যখন শপিংয়ে যাই, আমি কোনো জায়গায় খেতে গেলে, পার্লারে গেলে সব সময় মা সাথে সাথে থাকে, একদমই স্কোপ পাই না। কিন্তু আমারও না অনেক প্রেম করার ইচ্ছা। জানেন, একদিন একটা ছেলেকে দেখে আমার এত ভাল লাগতেছিল, এত পছন্দ হয়েছে, কিন্তু কিছু করার নাই, স্কোপই নাই। তার মানে আপনি সিঙ্গেল? সিঙ্গেল ফর এভার। জানেন, আমার বান্ধবীরা সবাই প্রেম করে, ওদের সবার বয়ফ্রেন্ড আছে। যখন ওদের কাহিনীগুলো শুনি, দুষ্টু মিষ্টি প্রেমের আলাপ, সারা রাত জেগে কথা বলা, সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, জানেন আমারও খুব ইচ্ছা আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, তাহলে আমিও তার সাথে সারা রাত জেগে দুষ্টু মিষ্টি কথা বলতাম, তার সাথে ঘুরতে যাইতাম, সিনেমা দেখতাম। কিন্তু আফসোস, ভাগ্যে নাই। আরে আপনার মা তো গার্ডের বাইরে, আপনাকে, আপনি প্রেম করবেন বাড়িতে, বাসার মধ্যে, কোনো সমস্যা নেই। তো আমি বাসার মধ্যে প্রেম করার জন্য ছেলে কোথায়? ফয়সালকে তো আপনি চেনেন না। ফয়সাল দেখতে যেমন সুন্দর, সে মানুষটা আরো সুন্দর। তার পেছনে অনেক মেয়ে ঘুরে, কিন্তু সে কাউকে পাত্তা দেন না। সে মনে মনে একজনকে খুঁজছে। এখন মনে হয় সে তাকে পেয়ে গেছে। সে যদি তার মনের মানুষকে পায় না, তাহলে সে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, তাকে মাথায় করে রাখবে, সবসময় ভালোবাসায় ভালোবেসে ভরে রাখবে। ওয়াও, হাউ সুইট। আচ্ছা, ফয়সালটা কে? আমি, আমার নামই তো ফয়সাল, আপনাকে বলি নাই? না, হাই, আই এম ফয়সাল। আমি হিমি। চাবি। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, ফয়সাল কিন্তু সিঙ্গেল। ইস আল্লাহ, একদম মনের মতো একজন মানুষকে দিচ্ছ, এতদিন যাকে খুঁজতেছি। এই মেয়েকে তো প্রেমে ফেলাইতে হবেই না, এই মেয়ে তো অলরেডি হা করে আসছে প্রেমে পড়ার জন্য। Yes! কি করেন? আপনি? এই তো ফেসবুক দেখছিলাম। ভালো ভালো, খুব ভালো। আপনি তো অভিনয় করেন না? জি। কোথায় অভিনয় করেন? এই তো থিয়েটারে, চ্যানেলে একটু কম করি। খুব ভালো। কেমন অভিনয় করেন? অবশ্যই ভালো অভিনয় করি। ভালো অভিনয় না করলে কি আপনার ছেলে এখানে আমাকে আনতো? ওই তাই তো, তাই তো। আপনি তো আবার আমার ছেলের মায়ের চরিত্রে অভিনয় করতেছেন না? খুব ভালো। আমার ছেলেটা ছোটবেলায় মা হারানোর পর থেকে মায়ের আদর্শ কিছুই পায় নাই। এই সুযোগে বুড়া বয়সে একটু মায়ের আদর যত্ন ভালোবাসা পাবে, মন্দ কি? আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ।
খাওয়া দাওয়া করছেন কিছু? জি, ফ্রিজে খাবার ছিল, আমি খেয়ে নিয়েছি। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। একটা কথা বলবো? জি বলেন। না, খুব ইচ্ছা করতেছে। এই, এই কি? খবরদার! কি বললেন? আপনি আমাকে একা পেয়ে কুপ্রস্তাব দিচ্ছেন? কিন্তু আমার কথা শুনে আপনার কি কথা শুনবো? আপনার যা বলার সুযোগ বলে দিচ্ছেন। এই মেয়ে, আপনি কি মনে করেন আর্টিস্টদেরকে? হ্যাঁ, সস্তা মনে করেন? যা ইচ্ছা তাই বলা যায়। আমার না জিব্বা টান দিয়ে ছেড়ে ফেলবো কিন্তু। আমার না আপনাকে প্রথমে দেখেই সন্দেহ হয়েছিল। আপনার তো মাথা থেকে পা পর্যন্ত দুশ্চরিত্রের একটা চিহ্ন। বলি না, আমার কথাটা শুনে রেখে আমার কথা। কিসের কথা শুনবো? অত বড় শ্বাস, আপনি আর কোনো কথাই বলবেন না। আপনার মতো এইরকম বাজে লোকের কাজ আমি আর করবো না। আপনাদের কাজ করবো না আজকে থেকে। এই যে, চরিত্র কোথাকার? ছেলের মা শুনেন, ছেলের মা। কি অবস্থা? আপনার আব্বা কি বলছে না বলছে এগুলো আপনি চলে আসবেন না জানে? আপনার আব্বা কি বলছে না বলছে মানে? আপনি জানেন আপনার আব্বা কি লোক? আপনার আব্বা একটা দুশ্চরিত্র লোক। আরে আমার আব্বা সামনে একটা আবদার করছে আপনার কাছে। সামান্য আবদার? সামান্য আবদার মানে? সে আমার কুপ্রস্তাব দিছে, আর আপনি সেই বাপের কুপ্রস্তাব নিয়ে আমার সাথে কথা বলতে আসছেন। আরে আপনি তো আমি ভালো মনে করছিলাম, আপনি তো আপনার বাপের চাই তো খারাপ। আমার আব্বার কথা শেষ করতে দিচ্ছেন আপনি? আমার আব্বা আপনার বলতে চাইছে যে আপনি তার জন্য একটা চা বানাই খাওয়াবেন, কারণ আমার মা তাকে চা বানাই খাওয়াইতো, সেই জন্য আপনাকে বলছিল। আপনি না বানাই নাই, তাই বলে আপনি ডাক করে চলে আসবেন? কাজ শেষ হয়েছে, আপনার কাজ আছে না সেখানে? কালকে দুপুরে দাওয়াত আছে, দাওয়াত খেয়ে তারপর আপনি যাবেন যেখানে যাওয়ার। চলেন। আমি যাব না। শোনেন, আপনারা শিল্পীর মর্যাদা দিতে জানেন না, আর আপনার আব্বা তো আমার কোনো সম্মানই দেয় নাই। যেখানে আমার সম্মান নাই সেখানে আমি যাব না। ঠিক আছে, আমি আমার আব্বাকে বলে দিব আপনাকে 1 ঘন্টা পরে পরে সালাম দিতে। সম্মানে চলবে? সম্মান দিতে হবে, সম্মানই দিয়া। আচ্ছা ঠিক আছে, 500 টাকা বাড়া দিব, চলেন তো। টাকা লাগবে 1 লাখ। 1 লাখ টাকা লাগবে এই কাজে? আমার আব্বার উচিত ছিল কি আপনাকে জোর করে ধরে চা বানানো, তাহলে ভালো হইতো। 1 লাখ টাকা, 1 লাখ টাকা মানে আপনার কাজটা কি এখানে? 1 লাখ টাকা চান? আমি 1 লাখ টাকার 1 টাকা কমেও যাব। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা কন্ট্রাক্ট ছিল না? আর 5,000 টাকা বাড়াই দিব, 15,000 টাকা পাবেন। চলেন। 50,000 টাকা, তার 1 টাকাও কম না। এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন। জান, তাহলে লাগবে না, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, 50,000 টাকা দিব, আসেন। অ্যাডভান্স দিব, অ্যাডভান্স 25,000 টাকা, আসেন। আমার টাকা দিব, পরে দিব। টাকা এখনই দেওয়া লাগবে। বলছি না পরে দিব। টাকা না দেবেন চলে যাবো। অ্যাডভান্স দিছি না? পুরো টাকা দিতে হবে। টাকা আমি ওরা একদম খাওয়াই দিব। সব বলে দেবো। একটা কথা বলবেন, চুপ করে বসতে না। কি বলছো? খালাম্মা, আমি আম্মাকে বলতেছি খালাম্মা কত স্বাদে রান্না করছে, রান্না থেকে এত সুঘ্রাণ আসতেছে, অর্ধেক পেট এমনিতেই ভরে গেছে, আর আমার রান্না একদম বাজে হয়। তোমার কোনো চিন্তা করতে হবে না, যখন খেতে ইচ্ছে করবে তখন উপরে চলে আসবে। খালাম্মা, আপনি আম্মাকে রেখে দেন, ওনাকে রান্না বান্না শিখান। দেখছেন, আমিও না তার হাতের রান্না খাইতে পারি। ও খাবে না মনে হয় আম্মা, ভাত খাবেন। কেন তুলে দেন ভাত। মাছ দেখছি। কি ব্যাপার, আপনি আমার কাছে পানি দিচ্ছেন কেন? গাছগুলোকে দেখে বোঝা যায় আপনি অনেক যত্ন করেন, ভালোবাসেন, তাই ভাবলাম আমি একটু পানি দিই, যত্ন করি। আমাকে পটানোর চেষ্টা চলছে, তাই না? না, কারণ আপনি তো অলরেডি পটে আছেন। কে বললো? আপনি বলেছেন। কখন বললাম? এই যে আপনার চোখ দেখলে, কথা শুনলে, হাসি দেখলেই বোঝা যায় শুধু পটেই আছেন না, প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সেখান থেকে আপনি সাথে উঠতেই পারছেন না। জানি না। বাস, তার মানে হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রেম হয়ে গেছে। যখন কোনো মেয়ে বলে জানি না, তার মানে প্রেম হয়ে গেছে। জানেন, আমার আম্মু না আপনাকে খুব পছন্দ করে। কি বলেন? এটা তো সম্ভব না, কারণ আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি। আপনার আম্মুর অনেক বয়স হয়ে গেছে না, তাকে কিভাবে পছন্দ করব? যা গাধা, আমি কইটা বললাম নাকি? মানে আমার আম্মু আপনাকে ছেলে হিসেবে পছন্দ করে। ও, তাহলে তো হয়ে গেল। চলেন পালিয়ে বিয়ে করে ফেলি। মানে আমার অনেক দিনের স্বপ্ন, শুধু অনেক দিনের স্বপ্ন না, আমার একদম ছোটবেলা থেকে স্বপ্ন আমি প্রেম করে পালিয়ে বিয়ে করব। চলেন। প্রেমটা আগে করেন। আরে বিয়ের পর প্রেম করা যাবে, ওদের জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। আপনি বললেন না আপনার মা পছন্দ করে আমাকে,
আমার বাবাও আপনাকে অপছন্দ করবে না, তখন দেখা গেল পারিবারিকভাবে বিয়ে করাই দেবে, আমার ছোটবেলার স্বপ্নটা আর পূরণ হবে না। চলেন পালিয়ে বিয়ে করি। দেখা যাবে। কেমনটা লাগে? খাওয়া দাওয়া শেষ, আমার দিয়ে থাল বাসন মাজাইতেছে, আর সে পায়ের উপর পা তুইলা মোবাইল টিপতেছে। কত কইরা বলি যে একটা কাজের বুয়া রাখো, আমার কথা কে শুনে? শুধু তোমার পেনশনের টাকা দিয়া বাসা ভাড়াটা দাও বলে কিছু বলি না। বাড়িওয়ালির মেয়েরে তো পড়াই ফালাইছি, বিয়েটা কইরা বাড়ির মালিক হওয়ার পরে তোমার দিয়ে যে আমি কি করাবো? এই বাড়ির দারোয়ান বানাবো, বাজার করাবো, গাছে পানি দেওয়ামু, ঘর মুছামু, থালা বাসন দেওয়ামু 100 বার কইরা, তখন বুঝবা। কে তুই আমাদের দারোয়ান বানাবি, মালিগিরি করাবি বাড়ির মালিক হয়ে? পাইছি বুদ্ধি, তোর কুয়ে তোরে ফেলাবো। আরে বাড়িওয়ালি তো সিঙ্গেল, তুই দেখস তাই? তুই বাড়িওয়ালির মায়ারে পটানির আগে আমি বাড়িওয়ালির এবার পটায় বিয়া করে ফেলাবো। তারপর বাড়ির মালিক হয়ে আমি তোরে দারোয়ানও বানাবো না, মালিও বানাবো না, পাশায় লাথি দিয়ে তোর বাড়ির থেকে বাইর করে দেবো। ফাঁসি জানি কোথাকার। আঙ্কেল কি হয়েছে, কান্নাকাটি কেন করতেছেন? দুঃখে কান্দে ঘুমা, একটা বালিশ দাও। বালিশ? একটা বালিশ। আম্মু, আম্মু, কি কান্দে? সে নতুন ভাড়া দিছো না, এই আঙ্কেল কান্নাকাটি করতেছে, বালিশ চাইতেছে আমার কাছে। কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? মনের দুঃখে কামতেছি, আপাকে একটা বালিশ দিবে। আচ্ছা কি হয়েছে সেটা বলেন, কান্নাটা থামায় একটু বলেন কি হয়েছে। ছেলে ছিল, ছেলে আর নাই, ছেলে নাই, আমি এতিম হয়ে গেছি। আমি কাজ কাম করি না দেখা ছেলে বলছে সে আর কাজ করে আমারে খাওয়াইতে পারবে না, আমারে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছে। একটা বালিশ দেন। চলে তো আমার সাথে। বেরটা ছিল কিভাবে আপনাকে বের করে দেয়? না না না, গুলাঙ্গারের চেহারা আমি আর দেখতে চাই না, আমার চেহারা ওর আর দেখাইতে চাই না। খালি একটা বালিশ দেন, রাত্রে এখানে কাটায়, সকালবেলা যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আপনার বাসায় যেতে চাচ্ছেন না, তখন আপনি সিঁড়িতে থাকবেন কেন? আপনি বয়স্ক মানুষ, আপনি আসুন আমার ঘরে থাকবেন। ও না মানে আমার বাসায় আর কি অনেকগুলো ঘর আছে, যে কোনো একটাতে আপনি থাকবেন, আসুন। না 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 থাক, ছেলের ঘরে বোঝা গেছি, মানুষের ঘরে আর বোঝা হইয়া থাকতে চাই না। একটা বালিশ দেয়। আসুন, আপনি আর না করবেন না প্লিজ। এত করে অনুরোধ করতেছেন। হ্যাঁ আব্বা, ফোন দিছো কেন বলো? কি বাড়িওয়ালির মায়ারে বিয়া করে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখতেছিস না তুই? আমি অলরেডি বাড়ির মালিক হয়ে গেছি। আমি এখন বাড়িওয়ালির ঘরে তার বিছানার উপরে বসে বসে তোরে ফোন দিতেছি। আব্বা, আব্বা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আব্বা আবার কি ধান্দা করতেছে? একটু আগে না দেখলাম মোবাইল টিপতেছে। আর আপনি এখানে কি ভাবলেন? চলেন কাজে অফিসে, বিয়ে করে ফেলি। রাখেন আপনার বিয়ে বিয়ে, আপনি কাজটা কি করলেন? কি কাজ করলাম?
আমি কালকেই আপনাকে বললাম যে আমার আম্মু আপনাকে পছন্দ করে, আপনি এর মাঝখানে আপনার বাবার সাথে ঝগড়া করে তাকে বাসা থেকে বের করে দিলেন। সে সারা রাত সিঁড়িতে বসে বসে কান্নাকাটি করতেছিল, পরে আম্মুর দেখে মায়া লাগছে, সে তাকে বাসায় নিয়ে আসছে। আচ্ছা, আপনাকে এখন আমার মা কি পছন্দ করবে? আপনার কথা বাসায় বলতে পারবো? অবস্থা দেখছেন, এখন নিজের বাবা কিভাবে কি বলি আমি? যাই হোক, কিন্তু আপনি বাসা থেকে তাকে বের করে দিলেন কেন? আর আমি বের করব কেন? সে নিজেই বের হয়ে গেছে। শুনেন, আমরা যে আগের বাসা থেকে এবার সে আসছি, কেন আসছি? ইচ্ছা করে তো আসি নাই। ওই বাসায় আমার বাবা বাড়িওয়ালার বউর সাথে প্রেম করতেছিল, হাতে নাতে ধরা পড়ছে, বাড়িওয়ালা লাথি মেরে আমাদেরকে বের করে দিয়েছে, জানেন? ছি 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 জি, আপনি ছেলে হয়ে আপনার বাবার ব্যাপারে এসব বলতেছেন, আপনার লজ্জা করতেছে না? আরে যেটা সত্য সেটা বলতেছি। এখন আমি আপনাকে যেটা বলি সেটা শুনেন। আপনার মাকে বলবেন আমার বাবা থেকে সাবধান থাকতে, কারণ আমার বাবার চোখ পড়ছে এখন আপনার মায়ের উপরে, সে তার সাথে প্রেম করবে, এই জন্য সব অ্যাক্টিং শুরু করছে, বাসা থেকে বের হয়ে আসছে, সিঁড়ির সামনে কান্নাকাটি, বুঝতেছেন আপনি? সত্যি? হ্যাঁ, ভাই বোন হতে না চাইলে আপনার মাকে বাঁচান। না না না, আপনার আব্বুকে তো আমার আম্মুর সামনে আসতে দেওয়া যাবে না। না না, কিছু না। আপনার কি মন খারাপ? আমি আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনার খুব মন খারাপ। মনের কথাগুলো কাউকে বলতে পারছেন না। বুঝে গেছেন? ওমা, বুঝবো না? এত বড় ছেলে যদি বাবাকে বকাঝকা করে বাসা থেকে বের করে দেয়, এটাতে আপনার খুব মন খারাপ হয়েছে। ও যখন বাসা ভাড়া নিতে আসছিল তখন এত ভালো ব্যবহার করেছিল, আমি তো বুঝতেই পারিনি ও আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে। খারাপ ব্যবহারের দেখছেন কি আপনি? ছেলে যখন আমার ছোট ছিল কত আদর শাসন করছি, বেয়াদবি করলে অন্যায় করলে গায়ে হাত তুলছি, আর এখন ছেলে হয়ে গেছে বড়, কথাই বলা যায় না, পারলে তো এখন আবার গায়ে হাত তুলে। এই কালকে দৌড়াইতে গিয়ে দেখেন পুরা পুরো প্যান্টটা ফেলে গেছে। আরে কি বলছেন এসব? আপনার ছেলে এত খারাপ? শুধু আমার ছেলের দোষ দিয়ে লাভ নাই, সে তো হয়েছে তার মায়ের কারণে এরকম। সে তো জন্মের পর থেকে দেখতেছে তার মা আমারে দৌড়ের উপরে রাখে, খালি মারে খালি মারে, এটা দেখতে দেখতে ছিল মারদঙ্গ হয়ে গেছে। কি বলছেন এসব আপনি? আমি বুঝতে পারছি আপনি খুব বড় মানসিক অশান্তিতে আছেন। আপনার মেয়ে কোথায়? কেন? না না, আপনার মেয়ে কোথায়? কই আছে বোধহয় ভিতরে কোথাও। নাই, আমি তো উকি ঝুঁকি বেড়ে দেখছি সব করে, নাই। কই সে? কেন, আমার মেয়েকে দরকার আপনার? আপনার মেয়ে রে চোখে চোখে রাখবেন। কেন? বাবু নিজের ছেলের এত খারাপ কথা কেমনে কই, তবু না বইলা পারতেছি না। ছেলে আমার খালি বেয়াদবি না, খালি মারদাঙ্গাই না, ও একটা লুচ্চা। কি যে আগের বাসায় ক্যান্সার সে জানেন, আমার ছেলে বাড়িওয়ালার বউর দিকে চোখ দিছিল, কিন্তু বাড়িওয়ালা তো একবার হাতে নাতে দুজনটা ধরে ফেলাইছে। আরে বাপরে বাপ, মায়েরা হাড্ডি গুন্ডা গুড়া ঘুরা দিত যদি না পালায় আসতাম। আপনার ছেলে তো ছেলে না, একটা ভয়ঙ্কর ছেলে। আপনার মেয়ে খুব চোখে চোখে রাখবেন, ভুলেও যেন আমার ছেলের সাথে দাঁড়ায় কোথাও এক সেকেন্ডের জন্য কথাটা বলে, বুঝলে? আপনি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওই ছেলেরে তোর ধারে কাছে আসতে দিবি না। কেন আম্মু, কি হয়েছে? আরে ওই ছেলেরে যত ভোলা ভালা দেখতে লাগে, ওই ছেলে তত ভোলা ভালা না। খালি বাপেরে বাসা থেকে বাইর করে দিছে তা তো না। ও এই বাসায় ভাড়া নেওয়ার আগে যে বাসায় বাসা ছিল, সেই বাসার বাড়িওয়ালার বউর সাথে ওর লটর পটর আছে, ওর চরিত্র ভালো না। মা, তোমাকে এসব কথা কে বলছে? কেন, বাপ বলছে। আরে বাবা, তোমাকে তো সব ভুল ভাল বুঝায় গেছে। সে কাহিনী তো ওরকম না, ছেলের চরিত্র অনেক ভালো। ফয়সাল ওই বয়স্ক মহিলার সাথে প্রেম করবে কেন? বাড়িয়ালির বউ তো বয়স্ক, তাদের মধ্যে কোনো কিছু ছিল না। ছিল হচ্ছে ফয়সালের বাবার সাথে ওই মুরব্বি যে বাড়িওয়ালার বউয়ের সাথে প্রেম করছে, বাড়িওয়ালার ধরা পড়ে গেছে, তারপর ওদেরকে বের করে দিচ্ছে। আমি সব কাহিনী জেনে তোমাকে বলতেছি। তুই শুনছিস কার কাছে? জানছি, খোঁজ খবর নিছি আমি। ওই মুরব্বি মানুষ নিজের ছেলের নামে এই সমস্ত মিথ্যা কথা বলবে কেন? মুরব্বিরা কি মিথ্যা কথা বলতে পারে না? তুমি মিথ্যা বলো না। যাই হোক, শুনো, ওই মুরব্বি কোথায়? চলে গেছে।
চলে গেছে ভালো হয়েছে। ফয়সালের বাবা যদি আবার আমাদের বাসায় আসে তুমি কিন্তু বাসায় ঢুকতে দিবে না। তার সাথে এত কথা বলার কি আছে? তার বাসায় তাদের বাসা আছে না, বাসায় থাকবে নিজেদের বাসায়। কি বলিস তুই? একজন মুরব্বী লোক, বুড়া মানুষ আসবে বাসায়, তার সাথে কথা বলবো না? এই শোন, আমি এত শত বুঝি না। ওই লোকের চরিত্র খারাপ না, ওই ছেলেটার চরিত্র খারাপ। ওই ছেলে ঠিক আছে, ছেলের কোনো সমস্যা না, ওই বাপের চরিত্র খারাপ। ওই ছেলেটাই ভালো না। বাবা ভালো না, বললাম তো ছেলেটা ভালো না। বাবা ভালো না। আরে ছেলেটা ভালো না, ছেলেটা ভালো না, ছেলেটা ভালো না। আব্বা দরজা খোলা রাখছো কেন? আব্বা এ কি অবস্থা তোমার? আল্লাহ, মানুষজনের বয়স হলে মানুষের মধ্যে মৃত্যু ভয় ঢুকে, আল্লাহ আল্লাহ করে। আর তুমি এই বয়সে কি শুরু করছো? রূপচর্চা করতেছো উপটান দিয়ে। এক পা তো গেছে কবরে, আরেক পা যাই যাই করতেছে, এইসবের মানে কি? খবরদার, আমার মৃত্যুর ডর দেখে কোনো লাভ নাই। মৃত্যুর জন্য কোনো বয়স লাগে না। যে কোনো বয়সে যে কোনোভাবে মানুষের মৃত্যু হইতে পারে। অতএব যার যার মৃত্যু চিন্তা তার কাছে। তোমার ধান্দাটা আমি বুঝছি তো। তুমি এই বাড়ির ওই বুড়া মহিলার বিয়ে করবা, বিয়ে করে বাড়ির মালিক হবা, তাই না? এই ধান্দা তোমার কোনোদিন পূরণ হবে না। কি এরকম কুত্তার মতো করতেছো কেন? কার জানি জ্বলতেছে, পুরা পুরা গন্ধ পেতেছে। আব্বা তোমার বয়স হয়েছে, তোমার বড় একটা ছেলে আছে, এসব চিন্তা করতে হবে। মানুষ এসব নিয়ে হাসাহাসি করবে। এই বারবার বয়স বয়স করছ কেন? আমার যে ছেলে আছে এটাই তো আমার জন্য সর্বনাশ হচ্ছে। ভাইয়ের বয়সে একটা ছেলে, আমার অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল দেখা কাছাকাছি বয়সের একটা ছেলে হয়ে গেছে। এই বেটা, তোর আর আমার বয়সের পার্থক্য বেশি রে। হ্যাঁ, তোর নিয়ে তো আমার মানুষের সামনে যেতে লজ্জা লাগে। ভাইয়ের মতন একটা পোলা। তুমি আর সুস্থ নাই, তুমি পাগল হয়ে গেছো। এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না। তোমার পাগলা গাড়িতে নিয়ে যেতে হবে। উঠো, পাগলা গাড়িতে। খবরদার, আমার কোনো কাজেও বাধা দেওয়া যাবো না। তাহলে একদম ঘুষা মেরা না নাকশাটা ফাটাই দেবো। আমি ভুলে যাবো তুই আমার কে? অবশ্য আমি তো ভুলেই গেছি তুই আমার কে। এই তুই আমার কি হস? লগা, 2-1 দিনের মধ্যেই আমি শুভ কাজটা করে ফেলাবো। আউট আউট। শুধু শুধু আমার জন্য কষ্ট করলেন। নেন ভাই, চা খান। ভাই সাহেব, আপনি কাঁদছেন কেন? মনের দুঃখে। কতদিন পর এরকম ভালোবাসা দিয়ে এক কাপ চা আমারে কেউ খাওয়াইতেছে। আমারও তো এখন কেউ চাই দেয় না। থাক ভাই, আপনি আর এভাবে বলবেন না। আপনার কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগছে। আপনার যখন চা খেতে ইচ্ছে করবে তখনই আমার বাসায় চলে আসবেন, আমি আপনাকে চা করে খাওয়াবো। সত্যি বলতেছেন? তাইলে আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। অবশ্যই। আমার তো খুব ঘন ঘন চা খাওয়ার অভ্যাস। আমি তাহলে বাকি জীবনটা আপনার সাথে কাটিয়ে দিই, মানে আপনারে বিবাহ করে ফেলাই। আপনি সব কি বলছেন? সেদিন অসহায় মানুষের মতো আপনি সিঁড়িতে বসে কান্না করছিলেন। আপনার ছেলে আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে। মানবিকতার খাতিরে আমি আপনাকে ওখান থেকে আমার বাসায় এক রাত থাকতে দিয়েছিলাম। আর আপনি, আপনার বউ আছে, আপনার এত বড় একটা ছেলে আছে, আপনি এসব কি বলতেছেন? বউ আছে কিন্তু বউ থাকবে না। সারাটা জীবন আমার খালি মারছে না, পিটাও তার শান্তি হয় না। এখন নাকি আমার স্যার আরেকজনকে বিয়ে করবে। আর আমার ছেলে এত বড় বয়সে যদি মাতৃহারা হয়, এটা আমার সহ্য হবে বলে? এই জন্য আমি প্রস্তাবটা দিচ্ছি, আপনি আমার বিয়ে করেন, তাহলে আমিও এই ভালোবাসার সব প্রতিদিন খাইতে পারি। আমার কথা রাখবেন না। বাবা কোথায় ফেলছেন না, কোথায় ফেলছেন? এই যে আপা শোনেন,
এই ভদ্রলোক যা বলছে সব মিথ্যা। আমি উনার বউটাও কিছু না, আমি হচ্ছে একজন শিল্পী। তার ছেলে আপনার এখানে বাসা ভাড়া নেওয়ার জন্য আমাকে মা হিসেবে ভাড়া করে আনছে। আর তার ছেলে কেন আনছে জানেন? তার ছেলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার মেয়েকে পটায় পটায় বিয়ে করে আপনার এই বাড়ির মালিক হওয়ার কথা। এই লোক এবং তার ছেলে দুজনে কত বড় লম্পট, বুঝছেন এবার? উনি সত্যি কথা বলছে, একদম কথা বলবেন না আপনি। একদম সত্যি কথা বলছে। আপনারা বলছেন আমার ছেলে লুচ্চা, আমি বলছি তো আপনারে, আপনার মেয়ের দিকে চোখ দিছে, আমি আপনারা সাবধান করছিলাম না, সেই জন্যই আসলে আমি এই প্রস্তাব নিয়ে আসছি যে যদি আমরা বিয়ে করে ফেলাই তাহলে আপনার মেয়ে নিরাপদ। চুপ করেন আপনি। আপনি উঠুন, আপনি উঠেন। দাঁড়ান, এক্ষুনি বের হয়ে যাবেন, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন। আপনার মেয়ের নিরাপত্তার কথা কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি আমার দারোয়ানকে বলবো আপনার ঘরে তালা দিতে। আপনারা বের হয়ে যান, যাই। বের হয়ে যান, বের হয়ে যেতে বলছি। চলেন। আসতেছে, আপনি যান, যান বলছি। শুধু বলুন না, 1 নাম্বারের দুধ চাপবে হায়া। আমি আমার টাকাটা হিসাব করে নিয়ে আসি, টাকা দেয়নি পুরো। কি ব্যাপার, রাস্তায় বসে আছো কেন? কথা বলো না কেন? বাড়িওয়ালা বাড়ির থেকে খেদায় দিচ্ছে। খুব ভালো করছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, এখন রাস্তায় রাস্তায় থাকো। ইস, কি শখ তার, বাড়িওয়ালার বিয়ে করে বাড়ির মালিক হবে। সারা জীবনে একটা বাড়ি বানাতে পারো নাই, বুইরা বয়সে একটা নষ্টামি করে বাড়ির মালিক হবা। খুব ভালো করছে, বাইর করে দিচ্ছে। এখন থাকো, গাছতলায় বসে থাকো। গাছতলায় খেলে আমি একলা না, তোরেও থাকতে হইব। বাড়িওয়ালি যাই না গেছে যে তুই তার মায়ারে পটলে বিয়া কইরা বাড়ি দখল নিবি। একটু সামনে তাকাও, চশমাটা পইরা দেখো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ঘটনা ঘটাই ফেলাইছি। কেমনে? কি ব্যাপার, কি বলবেন বলেন। আসছেন, খুব ভালো হয়েছে। আমি এখন আপনাকে যে যে প্রশ্ন করবো আপনি তাদের উত্তর দিবেন ঠিকঠাক। ঠিক আছে বলেন। আপনি কি আমাকে ভালোবাসেন? কি হলো, কথা বলতেছেন না কেন? আপনি কি আমাকে ভালোবাসেন? আপনি এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ডাকছেন? হ্যাঁ, এটা জিজ্ঞেস করার জন্য এখানে ডাকছি, কারণ হাতে বেশি সময় নাই। কারণ আপনার মা আর আমার বাবা যে কোনো সময় উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবে, তার আগে ঘটনা ঘটাইতে হবে। এখন বলেন আপনি আমাকে ভালোবাসেন কিনা। এইসব কথা কি মুখ ফুটে সামনাসামনি বলা যায় নাকি? মুখ ফুটে বলতে হবে, নাহলে আমি এখন ছাদ থেকে লাফ দিয়ে পরে মরে যাবো, পরে আপনি বলার সুযোগ পাবেন না। বলেন, বলবেন, নাহলে যে লাফ দিলাম পড়ে যাচ্ছি। আপনি এখান থেকে লাফ দিলে তো মরবেন না। মরবো না তাতে কি, এই যে বিষ নিয়ে আসছি, বিষ খাবো, তারপরে লাফ দিব, কোনো রিস্ক নিব না, মৃত্যু নিশ্চিত। দেখেন, আপনি পাগলামি করেন না, আপনি নিচে চলেন, আপনাকে আমি বলতেছি, পরে বলতেছি। হ্যাঁ, নিচে গিয়ে বললেন, আমার লাশের কাছে গিয়ে বললেন আপনি এদিক দিয়ে যান, আমি এদিক দিয়ে গেলাম, এই যে লাফ দিলাম। না 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 বাবা, আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগে আবার কি ধরনের কথা? ভালোবাসেন কিনা সেটা বলেন। বলবেন না তো, লাভ দিতেছি। না, আপনাকে আমি ভালোবাসি। আমি আপনাকে অনেক ভালোবাসি। চলেন কাজী অফিসে, আমরা বিয়ে করবো, আসেন। আরে বিয়ের কথা কোত্থেকে আসতেছে? আপনি তো আমাকে ভালোবাসার কথা জিজ্ঞেস করছিলেন, ওইটা বললাম। ও, তার মানে আপনি আমাকে বিয়ে করবেন না? ঠিক আছে, 20টা খায় নিয়ে তারপর লাভ দিতেছি। না না না, শোনো, আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। তুমি যদি ভদ্রভাবে সভ্যভাবে থাকতে পারো তাহলে আমার সাথে আসতে পারো, আর যদি মাথার মধ্যে অসভ্য চিন্তা ভাবনা থাকে তাহলে গাছটা বলে থাকে। বউ আসো। এই দারোয়ানের বাচ্চা, গেট খোল। এ বাড়ি না ও বাড়ি, কোনটা নিবে ভাড়া? ব্যাচেলর শুনলেই বাড়িওয়ালা করে তারা, তাই তো নেমে গেল করতে সব ফিক্স। তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম ওদের কুলের বন্ধু, একবার আইয়াও তুমি নাই না রে। বন্ধু তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম ওদের কুলের বন্ধু, একবার
কইয়াও তুমি আইলাই না রে বন্ধু আইবার কইয়াও তুমি আইলাই না রে বন্ধু আইবার কইয়াও তুমি আইলাই না রে। ষোলো কলা পূর্ণ হলো না বাংলাদেশের, পাকিস্তানের কাছে লজ্জার হার বাংলাদেশের। টি-20তে বাংলাদেশের আরও একটি লজ্জার হার দেখল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের সিরিজ জয়ের পর সবার চোখ ছিল মিরপুরের আজকের শেষ ম্যাচে, কিন্তু এবার কি ষোলো কলা পূর্ণ হবে বাংলাদেশের? দর্শকদের আশা হয়ে গেল নিরাশা। কি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়বে লিটন দাসের দল? কিন্তু শেষ হাসিকে হেসেছে সে একই পুরনো গল্প, ব্যাটিং বিপর্যয়, হতাশা আর পাকিস্তানের সবচেয়ে বড় জয়। চলুন ফিরে দেখা যাক সেই হারের নেপথ্যের পুরা গল্পটি কি ছিল। তৃতীয় শেষ টি-20তে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ দল পাকিস্তান নামে ব্যাটিংয়ে, আর শুরু থেকেই দেখায় দাপট। দলের হয়ে আলো ছড়ান নতুন এক মুখ সাহেবজাদা ফারহান। এদিন অনেকদিন পর ফখর জামানের জায়গা পান এই নতুন ব্যাটসম্যান সাহেবজাদা ফারহান। দীর্ঘদিন পর একাদশে ফেরা এই ওপেনার খেললেন দুর্দান্ত 150, করলেন 63 রান, 6টি 4 এবং 5টি ছক্কা হাঁকিয়েছেন এই রান করতে। তার সঙ্গে ছিলেন সায়েম আয়ুব, যিনি 21 রান করে ফিরলেও জুটি দেন 82 রানের উদ্বোধনী জুটি। এই সিরিজে যা পাকিস্তানের জন্য সর্বোচ্চ রানের জুটি। আর এরপর ঝড়ো ব্যাটিং করেন দুই নওয়াজ। হাসান নওয়াজ করেন 17 বলে 33 আর মোহাম্মদ নওয়াজ করেন 16 বলে 26 রান। দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তান পায় আরও উড়ন্ত সূচনা। তবে শেষ দিকে বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ 3 উইকেট নিয়ে কিছুটা লড়াইয়ে ফেরান বাংলাদেশকে, কিন্তু তা বেশি দূরে এগোতে পারেনি বাংলাদেশ। একের পর এক ঝড় বাউন্ডারি এবং ছক্কার মারে পাকিস্তান পায় লড়াকু এক পুঁজি। তবুও পাকিস্তান থেমে থাকে না, সংগ্রহ দ্বারায় বিশাল 178 রান, যা বাংলাদেশের জন্য অনেক বড় এবং পাহাড় সমান টার্গেট, যেটা কখনো সংগ্রহ করার সাধ্য নেই বলে আশা করা হয়। তবে 179 রানের লক্ষ্যে মিরপুরের উইকেটে আদর্শ নয়, তবে অসম্ভব নয় কিছু। কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, শুরুতেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের এই নতুন নরবরে ব্যাটিং লাইন আপ। ইনিংসের দ্বিতীয় বলেই তানজিদ হাসান তামিম সাজঘরে মুখ দেখেন। এরপর একে একে ফেরেন লিটন দাস 8 রান করে, তারপরেই ফেরেন মেহেদি হাসান মিরাজ 9 রান করে ফেরেন এই অলরাউন্ডার। এরপরেই ফেরেন বাংলাদেশ দলের বর্তমান মূল ভরসা জাকের আলী অনিক। অনেকদিন পর 1 রান করেই ফিরতে হয় এই তারকা ব্যাটসম্যানকে। এরপরেই শেখ মেহেদি করেন গোল্ডেন ডাক। তারপরে আশা দেখানো শামীম পাটোয়ারি ইনিংস বেশি দূর আগাতে পারেনি, মাত্র 5 রান করে সেও সাজঘরে ফেরেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে নাঈম শেখ, যিনি বর্তমানে সবচেয়ে আলোচিত নাম। টি-20তে তার শেষ কয়েক ইনিংসে রান নেই বললেই চলে। গতকালকের ম্যাচেও সে করেছে 17 বলে 10 রান, যা নিয়ে দর্শক সমাজে এবং ভক্তদের মাঝে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। মাঠ ভাড়া করে খেলার প্র্যাকটিস করার পরেও কেন এই ধরনের ব্যাটিং? কেন নাঈমকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে তবু তাকে মেলে ধরতে পারতেছে না তিনি? মাত্র 41 রানে পড়ে যায় বাংলাদেশের 7 উইকেট, যা টি-20র জন্য আদর্শ নয় বলে ধরে নেওয়া হয়। তখনই একটুখানি সম্মান বাঁচান মোহাম্মদ সাইফুদ্দিন, ধ্রুবতারা হিসেবে দেখা দেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। লোয়ার অর্ডার নিয়ে 35 রানে অপরাজিত ইনিংস খেলে দলকে টেনে নিয়ে যান 104 রানে, যা বাংলাদেশকে লজ্জার হার থেকে একটু হলেও বাঁচিয়েছে। তবুও বাংলাদেশ হারে 74 রানের বিশাল ব্যবধানে, যার মাধ্যমে সিরিজ শেষ হয় 2-1 ব্যবধানে। তবে আজকের এই ম্যাচে বাংলাদেশের পক্ষে ছিল, কিন্তু শেষ ম্যাচের পারফরমেন্স আক্ষেপ থেকেই যাবে। তার চেয়ে সবচেয়ে বড় ব্যবধান হচ্ছে বাংলাদেশ শেষ ম্যাচে 5টি পরিবর্তন নিয়ে নেমেছিল, যার কারণে আজকের এই ধরনের লজ্জাজনক হারের শিকার হলো বাংলাদেশ দল। অনেকে এর ক্রিকেট ভক্ত এবং অনেকে মনে করছেন বাংলাদেশ আজকে জেতার জন্য খেলেনি, তারা পাকিস্তানকে ইচ্ছে করে জয় উপহার দিয়েছে। পাকিস্তানের পক্ষে সালমান মির্জা ছিলেন ভয়ঙ্কর রূপে, তিনি নেন সর্বোচ্চ 3টি উইকেট। বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস পুরো সিরিজে ছিলেন ব্যর্থ। প্রথম ইনিংসে করেন 1 রান, দ্বিতীয় ইনিংসে 8 ও তৃতীয় ইনিংসেও করেন 8 রান, যা একজন ক্যাপ্টেন হিসেবে স্বভাবসুলভ ব্যাটিং লাইন আপ নয়। স্বভাবসুলভ ব্যাটিং উপহার দিতে পারেননি লিটন কুমার দাস।
সাইফুদ্দিন ছিলেন একমাত্র উজ্জ্বল দান। 35 রানও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে তাসকিন আহমেদ অনেকদিন পর ইনজুরি থেকে মাঠে ফিরে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নেন, যদিও তাতে ম্যাচ রক্ষা হয়নি। বাংলাদেশের অন্যান্য বোলাররা হাত খুলে রান দিয়েছে। একটা সিরিজ জেতা যায়, কিন্তু প্রতিটি ম্যাচে ধারাবাহিকতা রাখতে না পারলে সাফল্য পূর্ণতা পায় না। এটাই হয়তো লিটনদের শিক্ষা। ফর্ম ক্ষণস্থায়ী, কিন্তু মানসিকতা দীর্ঘস্থায়ী রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের। তবেই ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবে বাংলাদেশ দল। সিরিজটা জয় করলেও শেষ ম্যাচের হার কিছুটা ব্যথা দেবে, কারণ এটা ছিল সুযোগ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার। এই প্রথম পাকিস্তানের সঙ্গে সিরিজ জেতার পর পাকিস্তানের সাথে হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল, কিন্তু তবে সেটা হেলায় হারিয়ে ফেলল বাংলাদেশ ফুটবল। আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ ছিল এই ম্যাচের মাধ্যমে। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে টি-20 সিরিজ। একটি ঐতিহাসিক মাইলফলক, একটি গর্বের মুহূর্ত। কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, এই জয় কি বাস্তব উন্নতির প্রতিচ্ছবি, নাকি শুধুই চোখ ধাঁধানো পরিসংখ্যান? সিরিজ জয়ের আনন্দের মাঝেই আলোচনায় উঠে এসেছে বাস্তবতা, মিরপুরের উইকেট। আসলেই কি মিরপুরের উইকেটে খেলে ক্রিকেটারদের পরখ করা সম্ভব? ব্যাটসম্যানদের ব্যর্থতা আর ভবিষ্যতের চ্যালেঞ্জ। চলুন খুঁটিয়ে দেখি এই সিরিজে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু, নাকি লোকসানের পাল্লায় বেশি ভারী। এই সিরিজ জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো পাকিস্তানকে টি-20 সিরিজে হারালো বাংলাদেশ। 22 ম্যাচের পুরনো ইতিহাসে পাকিস্তান জিতেছে 19 বার। এই জয় সেই পরিসংখ্যান ভেঙেছে। এখন 25 ম্যাচে 20 জয় পাকিস্তানের এবং 5 জয় বাংলাদেশের। শুধু তাই নয়, পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানো মানে আত্মবিশ্বাসের নতুন জ্বালানি। এটি নিশ্চিতভাবে ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো একটি সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এই সাফল্য কি সত্যিই বাংলাদেশ ক্রিকেটের জন্য লাভজনক নাকি লোকসান? এই সিরিজ জয়ের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আত্মবিশ্বাস জোগানো। শ্রীলঙ্কাকে তাদের মাঠে হারিয়ে এসেই ঘরের মাঠে পাকিস্তান বল। এটি কেবল কাকতালীয়ই নয়, এটা আসলেই বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন এক দিগন্ত। নাকি এটি একটি প্রক্রিয়ার অংশ, যেখানে টাইগাররা ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টি-20 ক্রিকেটে? বিশ্বকাপের আগে এমন জয় মানসিক শক্তি যোগাবে কিনা, বা এইরকম জয় বড় মঞ্চে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের মনোবল, সেটাই এখন দেখার বিষয়। পাকিস্তানের বিপক্ষে জয় মানে আত্মবিশ্বাসের জোয়ার। এই সিরিজে আমরা দেখেছি কিছু তরুণের সাহসী কিছু পারফরমেন্স, যা সত্যিই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক মঙ্গলজনক। যদিও ধারাবাহিকতা ছিল না মোটেও কোনো খেলোয়াড়ের, কিন্তু মোমেন্টাম তৈরি করেছেন শেখ মাহেদী, সাইফুদ্দিন ও জাকের আলীরা। এই পারফরমেন্স ভবিষ্যতে টি-20 স্কোয়াড গঠনে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সিরিজে নিয়মিত একাদশের পরিবর্তন এনে দলকে পরীক্ষা করা হয়েছে। বিশেষ করে শেষ এবং তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশের একাদশে ছিল 5টি পরিবর্তন, যা ছিল সত্যিই ক্রিকেটারদের পরখ করে দেখার মতো একটি বিষয়। এই প্রক্রিয়া বিশ্বকাপের আগে বিকল্প তৈরি করারও ইঙ্গিত দেয় বাংলাদেশের ক্রিকেট মহলে। সিরিজ জয় মানে র্যাঙ্কিংয়ে উন্নতি। যদিও হোয়াইট ওয়াশ করতে পারলে আরও ভালো হতো বাংলাদেশের জন্য। তারপরও বাংলাদেশ টি-20 র্যাঙ্কিংয়ে কয়েক ধাপ এগিয়ে যাবে, এটাই আশা করা যাচ্ছে। ব্যক্তিগত দিক থেকে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। মোস্তাফিজুর এখন আইসিসি টি-20 বোলারদের মধ্যে 9 নম্বর বোলার হিসেবে র্যাঙ্কিং অবস্থান করতেছে। তবে সিরিজ জয়ের মাঝেও একটা বড় নেতিবাচক দিক স্পষ্ট, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। লিটন দাস, নাইম শেখ, তানজিদ তামিমরা একের পর এক হতাশ করেছেন। কেউই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারতেছেন না। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার বিষয়। বাংলাদেশ আসলেই কি ব্যাটিংয়ে কখনো ধারাবাহিক হতে পারবে কিনা, সেটাই দেখার বিষয়। এক ম্যাচে ভালো করলে পরের ম্যাচে ব্যর্থ, এভাবে বড় মঞ্চে টিকে থাকা যায় না কোনো ভালো খেলোয়াড় হিসেবে। ওপেনিং পজিশনে বারবার পরিবর্তন এনেও কেউ নিজেকে প্রমাণ করতে পারেনি। নাইম শেখকে সর্বশেষ 2 ম্যাচে সুযোগ দেওয়া হলেও নাইম শেখ নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেনি। ঘরোয়া লিগে রানের ফোয়ারা ছুটিয়ে জাতীয় দলে এলেই নাইম শেখের বিমারি ধরে যায়। সত্যিভাবে পারফর্ম করতে পারেন না নাইম শেখ। সিরিজের শেষ ম্যাচে তো 41 রানে 7 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এই জায়গায় বাংলাদেশের কাজ অনেক বাকি থাকে।
নতুন যারা সুযোগ পেয়েছে তাদের এই সময় পারফর্ম করে জাতি দলে টিকে থাকার সুযোগ থাকে, কিন্তু সেই দিক থেকে নাইম শেখ পুরোই উল্টো। বারবার হতাশ করে ফিরেছেন ড্রেসিং রুমে। এবার আসা যাক আরেক আলোচিত প্রসঙ্গে, মিরপুরের উইকেট। এই সিরিজের সবগুলো ম্যাচই হয়েছে স্লো ও লোয়ার বাউন্স উইকেটে। পাকিস্তানের কোচ মাইক হেসন স্পষ্ট বলেছেন এটি আন্তর্জাতিক মানের উইকেট নয়। সত্যি আপনার কি মনে হয় এটি আন্তর্জাতিক মানের উইকেট নয়? এমন উইকেটে অভ্যস্ত হলে বিশ্বকাপের ফার্স্ট পিচে গিয়ে দল হোঁচট খেতে পারে। বিসিবির কিউরেটর বলেছেন বোর্ড যা চায় তারা সেটাই তৈরি করে। তবে প্রশ্ন উঠেছে, এটা কি আদৌ দেশের ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদে ভালো হবে? সত্যি এটা ভালো নয়। ক্রিকেটের জন্য এটা একটা অশনি সংকেত। আপনি যদি ভালো ক্রিকেট খেলতে না পারেন তো বিদেশের মাটিতে গিয়ে অবশ্যই মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ দল, যা আমরা ইতিপূর্বে দেখেছি। দেশের মধ্যে অস্ট্রেলিয়া এবং অনেক বড় বড় দলকে সিরিজ জেতার পরেও বিদেশের মাটিতে গিয়ে ছোট ছোট দলের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। সম্প্রতি আরব আমিরাতের বিপক্ষেও সিরিজে হারে বাংলাদেশ। অত সব আলোচনার মাঝে একটি বিষয় ছিল অত্যন্ত চমৎকার ও ইতিবাচক বাংলাদেশের দর্শকদের জন্য। সেটি ছিল অনেকদিন পর ভরা গ্যালারি ও দর্শকদের চিৎকার শুনতে পায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। ক্রিকেট প্রেমীরা গর্বিত, তারা সিরিজ জয় দেখেছে, গ্যালারি ছিল পরিপূর্ণ। এমন আগ্রহ হারাতে বসা আবেগে আবারও প্রাণ ফিরে এসেছে বাংলাদেশের ক্রিকেটে। যখন বাংলাদেশি ক্রিকেট থেকে ফুটবলের দিকে ধাবিত হয়েছিল সকলেই, কিন্তু আবার হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেটে নতুন জোয়ার ফিরে আসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর। এটাই ক্রিকেটের শক্তি। জয় হোক হার, ভক্তরা আসল প্রেরণা ক্রিকেটের জন্য এবং ফুটবলের জন্য। তবে সাবেক নির্বাচক ও বর্তমান কোচ হান্নান সরকার এই সিরিজ জয়কে পজিটিভভাবেই দেখছেন। তিনি বলেছেন টি-20 দলে এখনও গোছানোর কাজ চলছে। এই সিরিজে স্কোয়াড ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে যাতে সবাইকে যাচাই করা যায়। বিপিএল কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেছেন এই দলটা দাঁড়াচ্ছে। অনেকেই আন্ডার-19 বিশ্বকাপ 2 দলের সদস্য রয়েছে এই দলে। এখন তাদের পূর্ণতায় নিয়ে যাওয়ার সময়। এখন তারা চেষ্টা করবে ভবিষ্যতে বাংলাদেশ দলকে ভালো কোনো জায়গায় নিয়ে যাওয়ার। নিজের সর্বোচ্চ উজাড় করে বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার এখনই তাদের উপযুক্ত এবং যথাযথ সময় বলে তিনি মনে করেন। কারণ এই দলটি বাংলাদেশকে ভবিষ্যতে দীর্ঘমেয়াদে সার্ভিস দিবে বলে আশা করেন এই দুই খেলোয়াড়। এশিয়া কাপের আগে আরও একটি সিরিজ খেলতে চান লিটন কুমার দাস। বাংলাদেশ জিতেছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টি-20 সিরিজ, তবুও অধিনায়ক লিটন দাস খুশি নন। তার চোখ এখন এশিয়া কাপের দিকে, আর তার আগে চান আরও একটি সিরিজ দিয়ে নিজেদেরকে পরখ করে নিতে। লিটনের এই চাওয়া শুধু আবেগ নয়, বাস্তবতার প্রতিফলন। বিশ্রাম নয়, প্রস্তুতি দরকার। ভবিষ্যতের জন্য, ভালো কিছুর জন্য অবশ্যই প্রস্তুতি নিতেই হবে। চলুন জেনে নেই কী বলেছেন লিটন দাস এবং আসন্ন সিরিজ আয়োজন নিয়ে কী ভাবছে বিসিবি। শ্রীলঙ্কার পূর্ণাঙ্গ সফর শেষ করে মাত্র 3 দিনের ব্যবধানে মাঠে নামে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে। এখন এশিয়া কাপ পর্যন্ত নেই কোনো সিরিজ। আগস্টে ভারতের বিপক্ষে একটি সিরিজের কথা থাকলেও তা পিছিয়ে গেছে 1 বছর খানেক সময়। এই ফাঁকে বিসিবি চাইছে আরও একটি দ্বিপাক্ষীয় টি-20 সিরিজ আয়োজন করতে। যদি এটি সম্ভব না হয় তাহলে স্কিল ক্যাম্প আর ফিটনেস ক্যাম্পে চলবে টাইগারদের প্রস্তুতি। পাকিস্তান সিরিজ শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস জানিয়েছেন স্পষ্টভাবে, আরেকটি সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়। তার মানে অধিনায়ক হিসেবে লিটন চাইছেন দলের ছন্দ ধরে রাখতে। তিনি আরও বলেন 180 রানের উইকেটে খেলতে খেলতে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়বে। ব্যর্থ হলেও সুযোগ থাকবে ঘুরে দাঁড়ানোর। আর সেই কারণেই শেষ ম্যাচে 4 নম্বরে ব্যাট করতে পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকে। লিটন স্বীকার করেছেন দলে ডেথ বোলিং এখনও দুর্বল। তাসকিন মুস্তাফিজ ছাড়া ডেথ ওভারে অন্য কোনো বোলারদের উন্নতির সুযোগ দেখছেন লিটন কুমার দাস। তিনি বলেন ডেথ বোলিং আরও ভালো করতে হবে ম্যাচ জেতার জন্য। টানা ভালো ব্যাটিং হলে বোলাররা ম্যাচ জেতাতে পারবে। তাসকিন আহমেদও আলাদা করে সিরিজ আয়োজনের পক্ষে মত দিয়েছেন। এতে স্পষ্টভাবেই বোঝা যায় খেলোয়াড়রা বিশ্রামের চেয়ে ম্যাচ প্রস্তুতিকে প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশের সকল খেলোয়াড়েরা। হ্যাঁ, বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে, কিন্তু বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় সফল হতে হলে ধারাবাহিকতা ও গভীর প্রস্তুতি দরকার দলের। সাম্প্রতিক সিরিজগুলোতে ফুল সেটআপে ভালো খেললেও লিটন জানেন এটাই শেষ শব্দ নয়, এটাই নয় শেষ প্রস্তুতি।
আত্মবিশ্বাস থাকলেও উন্নতির জায়গা রয়েছে অনেক। সাম্প্রতিক সিরিজে বাংলাদেশ খেলেছে মিরপুরের মতো উইকেটে, যা টি-20 শুধু মোটেই নয়। তাই এর চেয়ে ভালো উইকেটে খেলতে হবে, নিমিশেই যেন 200+ রান করতে পারে এই ধরনের উইকেটে খেলার চেষ্টা করতে হবে। আত্মবিশ্বাস থাকলেও উন্নতির জায়গা অনেক, বিশেষ করে ব্যাটিং ও শেষ ওভারের ডেথ বোলিংয়ের জন্য। এই দুই বিভাগেই বাংলাদেশকে উন্নতির ছাপ রাখতে হবে, তবেই বাংলাদেশ ভবিষ্যতে এবং আসন্ন এশিয়া কাপে ভালো পারফরমেন্স করতে পারবে, যা বাংলাদেশের জন্য খুবই জরুরি।